সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আন্তরিক ধন্যবাদ। আপনারা যারা আজকে দূরের এবং কাছে, যেরকম কাউসার ভাই আউটপুট থেকে এসেছেন, আন্তরিক ধন্যবাদ জানাই আপনাকে এবং ইউনিকের সবাই যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং কৃতজ্ঞতা প্রকাশ করে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। শুভ অপরাহ্ন। অ্যাকচুয়ালি আমরা আমাদের সম্পাদক যারা আনিস হক ভাইকে ব্যক্তিগতভাবে সবাই চিনে থেকেছি বা জানি, তো ওনার সম্বন্ধে বলতে গেলে আমরা সারা দিন রাত ধরে গল্প করতে পারবো। তো এখন সম্পাদক হিসেবে আপনাদের সামনে মশিউর ওনার সম্বন্ধে কিছু কথা তুলে ধরবেন। আজকের এই শুভক্ষণে আমরা সবাই উপস্থিত হয়েছি শব্দগুঞ্জের দ্বিতীয় সংখ্যার প্রকাশন অনুষ্ঠান। আমাদের এই চমৎকার উদ্যোগের পিছনে যিনি পরিশ্রম, মেধা এবং ভালোবাসা দিয়ে কাজ করেছেন তিনি আমাদের সবার পছন্দের আনিস ভাই। বছর দিয়ে হলো সফটওয়্যার প্রকৌশলী হিসেবে তিনি অবসর গ্রহণ করেছেন, কিন্তু ব্যক্তি জীবনে আসলে তার অবসর নেই। তিনি লেখালেখি এবং ধর্ম নিয়ে ব্যস্ত থাকেন। আনিস ভাই শুধু শব্দগুঞ্জের সম্পাদকই নন, তিনি আসলে একজন স্বপ্নদ্রষ্টা। তিনি পুরাতন এবং নতুন শব্দগুঞ্জের সদস্যদের নিয়ে সবার মতামতকে মূল্য দিয়ে একটি সৃজনশীল প্রকাশন আমাদের সামনে নিয়ে এসেছেন, যেখানে অনেক নতুন লেখক যেমন আছেন, পুরাতন লেখকরাও তাদেরকে সমানভাবে প্রকাশ করার সুযোগ পেয়েছেন। তার কাজের মধ্যে রয়েছে আন্তরিকতা, ধৈর্য এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ। তিনি দেখিয়েছেন একটি বন্ধুত্বের পরিবেশ সৃষ্টি করা গেলে একটি সুন্দর সৃষ্টি করা সম্ভব। আজকের এই বিশেষ দিনে আমরা শব্দগুঞ্জের সহ সম্পাদকেরা আনিস ভাইকে অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই, তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। শব্দগুঞ্জ এগিয়ে যাক আরো বহুদূর, ছড়িয়ে দিক আলো সর্বত্র এবং এর আগামী সংখ্যাগুলো হোক আরো সুন্দর। আনিস ভাইকে আবার ধন্যবাদ। জন্য যদি আপনি আমাদের কাছে এসে কিছু শব্দকুঞ্জের অভিজ্ঞতা এবং আপনার অভিজ্ঞতা তুলে ধরেন। ধন্যবাদ সবাইকে, মশিউর এবং সুমি, তোমাদেরকে ধন্যবাদ। শব্দকুঞ্জের দ্বিতীয় সংখ্যা প্রকাশ করতে পেরে আমরা খুব আনন্দিত, ও আপনারা শব্দকুঞ্জের লেখক ও বন্ধুরা আমাদের সেই আনন্দিতে যোগ দিতে এসেছেন। সেজন্য আপনাদের সবাইকে প্রাণ ঢালা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। শব্দকুঞ্জের প্রকাশনায় রয়েছে শিখিলিকি গাই সাংস্কৃতিক অঙ্গন। এই সংগঠনটি আমরা কোনো বিশেষ বিষয়ে নিয়মিত আলাপ আলোচনা ও গানের অনুশীলনের জন্য গঠন করেছিলাম। তবে সময়ের স্বল্পতার কারণে আমাদের কাজ আপাতত পত্রিকা প্রকাশের মাঝে সীমাবদ্ধ রয়েছে। তবে আমরা আমাদের পূর্ব পরিকল্পিত বিষয়গুলো সামনেই শুরু করবো বলে আশা করছি। শিখিলিকি গাই এই গ্রুপে যাদের নাম ছিল তাদের দুজন এসছেন, সেতু এত, তাদেরকেও ধন্যবাদ। তবে দ্বিতীয় সংখ্যাটি নির্ধারিত সময়ের কাছাকাছি প্রকাশ করার পথটি খুব সহজ ছিল না। প্রথম সংখ্যার কুশলী কিছু মানুষকে আমরা দ্বিতীয় সংখ্যায় কিছু সঙ্গত ও অসঙ্গত কারণে পাইনি। নিজেদেরকেই ডিজাইনের শৈল্পিক কারিগরিক দিকগুলো আয়ত্ত করে শব্দকুঞ্জের গঠন শৈলীতে প্রয়োগ করতে হয়েছে। এতে ভয় ছিল, কোথাও আটকে পড়া সংখ্যা ছিল। এসব ভয় সংখ্যা পেরিয়ে শব্দকুঞ্জকে আপনাদের সামনে মেলে ধরতে পেরে আমরা নিজেদের প্রচেষ্টাকে সার্থক মনে করছি। আগেও বলেছি, শব্দকুঞ্জ যারা লিখেছেন তারাই শব্দকুঞ্জের প্রাণ ভ্রমরা। আপনাদের সব গল্প, কবিতা, প্রবন্ধ, অঙ্কন অর্থাৎ আপনাদের প্রতিটি অবদান সংগ্রহ করে বেলি ফুলের মালার মতো গেঁথে পাঠকের সামনে শৈল্পিকভাবে তুলে ধরার জন্য আমাদের নিরবিচ্ছিন্ন সহযোগিতার প্রয়োজন ছিল। সেখানে শব্দকুঞ্জের সম্পাদক হিসাবে আমাদের সাথে ছিলেন সুমি সরকার, সাদ্দাফ আফরিন খান, মশিউর রহমান ও সাদুল্লাহ মাসুদ। আমি এদেরকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। সুমি সরকার শব্দকুঞ্জের প্রথম সংখ্যার পরিকল্পনা ও বাস্তবায়নের পথে আমাদের সার্বক্ষণিক সঙ্গী। 3 সন্তানকে সুযোগ্য মানুষ হিসেবে গড়ে তোলা ও স্বামী শওকত আলীর পেশাভিত্তিক কাজের সার্বক্ষণিক অংশীদার হয়েও আমাদের সাথে সহযোগিতায় কখনোই পিছিয়ে থাকেনি। এই সুযোগে আলী ভাইয়ের কথা বলতে হয়।
তার কল্যাণেই আমরা বিভিন্ন প্রয়োজনে পত্রিকার কাছে বসতে পেরেছি, এখানেই বসেছি মাঝে মাঝে। আজকের অনুষ্ঠানের জন্য এই ঘরটিও এদের দুজনের প্রচেষ্টার ফসল। আজকের অনুষ্ঠানের বিরতিতে চা নাস্তা ও অনুষ্ঠান শেষে খাবার দাবারও তাদেরই অবদান। এরপর আসছে সাদ্দাম আফরিন খানের কথা। তিনি শব্দগুঞ্জের প্রথম সংখ্যা থেকেই আমাদের সঙ্গী। পেশাগত কারণে ঘন ঘন মিউনিকের বাইরে যেতে হলেও সাদ্দামের কাছে অর্পিত দায়িত্ব পালনে কোনো বিচ্যুতি পায়নি। খুব শান্তশিষ্ট নির্বিরোধী এই মানুষটি শব্দগুঞ্জ ও আমাদের জন্য অমূল্য সম্পদ। তবে উনি নিজে মানতে চান না, খুব শান্তশিষ্ট। মশিউর রহমান শব্দগুঞ্জের দ্বিতীয় সংখ্যায় আমাদের সাথে যোগ দিয়েছেন। সাংগঠনিক ও কারিগরি ক্ষমতায় দক্ষ মশিউর যে কোনো প্রয়োজনে তাৎক্ষণিক সমাধান খোঁজায় কখনোই কোনো কালক্ষেপণ করেন না। লেখালেখি সহ প্রায় প্রতিটি কাজে নির্ভরযোগ্য এই মানুষটিকে শব্দগুঞ্জের পাশে দিয়ে আমরা আনন্দিত। সাদুল্লাহ মসুদ শব্দগুঞ্জের দ্বিতীয় সংখ্যা থেকে আমাদের সাথে আছেন। নিজের বিভিন্ন অসুস্থতার কারণে তিনি আমাদের সাথে খুব বেশি থাকতে পারেনি, তবে তার প্রেরণা পেয়েছি যথাযথভাবে। আশা করছি সামনে তিনি তার সমস্যা কাটিয়ে আমাদের সাথে কাজ করতে পারবেন। শব্দগুঞ্জের প্রথম সংখ্যায় কোনো বিজ্ঞাপন ছিল না। প্রথম সংখ্যার প্রতীকে যাচ্ছে জার্মানি ও আমরা। এই মূল বিষয়বস্তু ভেবে লেখা পাঠাতে অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে, তবে এর বাইরেও অন্যান্য বিষয় নিয়েও লেখা নেওয়া হবে। আপনার সবাইকে অনেক ধন্যবাদ। এবার আমাদের ছোট্ট মনিরা শব্দগুঞ্জের মোড়ক উন্মোচন করবে। আমাদের আনন্দের সাথে আপনাদেরকে আমরা ধরব। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। শব্দগুঞ্জের দ্বিতীয় সংখ্যার সাথে পরিচিত হওয়ার জন্য তারপর 10 মিনিট সময় থাকবে আমাদের। ওকে, এবার বাচ্চাদের চকলেট খাওয়ার পালা। আমরা খুশি হয়ে সবাই সামনে আসছিলাম, ভাবছিলাম চকলেট পাবো। এই যে ছাত্র ওখানে অনন্ত তালুকদার, একাদশ শ্রেণীর ছাত্রী। শিল্প সংস্কৃতির সাথে জড়িত তার পুরো পরিবার। মিমিক্রি বসবাস তাদের। সঙ্গীত ও চিত্রকলায় পারদর্শী। এঁকেছেন পুরনো নারীর ছবি। আরিফ হক, বয়স 13, অষ্টম শ্রেণীর ছাত্রী, মিউনিকে বাস। ফুটবল খেলতে ভালো লাগে তার। জল রং এঁকেছে ভেনিসের সান্তা মারিয়া ডেলা স্যালুটের ছবি, যদি এখানে উপস্থিত নেই। তানভীর আবিদ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়তে জার্মানির ক্যামিজ শহরে এসেছেন। বই পড়া আর ভ্রমণ পছন্দ তার। লিখেছেন প্যারিস নিয়ে ভ্রমণ কাহিনী। প্যারিসের আলোয় হারিয়ে যাওয়া এক বিকেল। তানভীর আমাদের মধ্যে উপস্থিত আছেন। তামজিদ সুলতানা আশা, মিউনিকের পরিবার নিয়ে বসবাস করেন। আত্মোপলব্ধি যার কবিতায় উঠে আসে রাত রাগিনীর মতো। লিখেছেন ইন্দুবেলা ভাতে হোটেল নিয়ে একটি চমৎকার অনুধাবন ও বিশ্লেষণ লেখা।
তামান্না জাহান দীপা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করতে জার্মানিতে এসেছেন। ক্যামনি শহরে বসবাস তার। বই পড়া, কবিতা লেখা আর ভ্রমণ পছন্দ তার। লিখেছেন বলা না বলা নামের একটি কবিতা। আচল ভুইয়া নবম শ্রেণীতে পড়া আচল আউসবুর্গে থাকে বাবা মায়ের সাথে। চুপচাপ হলেও গল্প করতে পছন্দ করে। জুডো খেলায় পারদর্শী। আপন প্রকৃতিতে ঘুরে বেড়াতে ভালোবাসে। ছবি আঁকতে তার প্রচন্ড ভালো লাগে। এঁকেছে নারী ও পায়ের ছবি। লুয়া নারী, ৩য় শ্রেণীর ছাত্র। বড় ভাই ও বোনকে নিয়ে মিউনিক শহরে পরিবার নিয়ে থাকেন। ছবি আঁকতে যেমন ভালোবাসে, ছবি তুলতেও তার ভালো লাগে। লাল হলুদ টিস্যু আর কালি দিয়ে তৈরি করেছে অসাধারণ এক ছবি। ব্যবহৃত বস্তু থেকেও যে শিল্পকর্ম হতে পারে এটা তার কাজের প্রমাণ। এবং মনে হচ্ছে ভবিষ্যতে শিল্পকর্ম দিয়ে তার মাকেও ছাড়িয়ে যাবে। আমি কবি শাহীন হাসানকে জানি 2004 সাল থেকে। আমি যখন জার্মানিতে আসি তারপর সে তখন থেকে ওনার সম্বন্ধে জানতে শুরু করেছি। ধীরে ধীরে জানতে পেরেছি ওনার অসুস্থতা, বিচ্ছিন্নতা, নিঃসঙ্গতা ও মাতৃভাষার প্রতি তার অনবদ্য অবদান। 1965 সালে বাংলাদেশের নড়াইল জেলায় একটি সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই একটি দুরারোগ্য নার্ভের অসুস্থতায় আক্রান্ত হন তিনি। তারপর সেই অসুস্থতার সুবাদে চিকিৎসার জন্য জার্মানি পাড়ি জমান এবং বর্তমানে তিনি জার্মানির অফেনবার্গে বসবাস করেন। কিন্তু জার্মানিতে তিনি তার চিকিৎসার পূর্ণতা পাননি। কয়েক বছর আগে হঠাৎ একটি স্ট্রোকে আরো বেশি অসুস্থ ও দুর্বল করে তোলে কবি শাহীন হাসানকে, এবং তখন থেকে আজ অবধি হুইল চেয়ারের উপর নির্ভরশীল তিনি। এই অসুস্থতা তার দাম্পত্য জীবনেও বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়িয়েছে। মানসিক কষ্ট, অসুস্থতা ও নিঃসঙ্গতার মাঝে একমাত্র কবিতাই তার আশ্রয়। কবিতা ও সৃজনশীলতার মাঝেই তিনি খুঁজে পান জীবনের রহস্য ও পথের রূপরেখা। চোখের জটিল সমস্যার কারণে ইদানিং লেখালেখি চালিয়ে যাওয়াটা দুরূহ হয়ে পড়েছে। তবু থেমেনি কবি শাহীন হাসান। এই অবধি তার 8টি কবিতা গ্রন্থ পাঠক মহলে প্রশংসিত হয়েছে। পাশাপাশি তিনি গান লিখেছেন এবং নিঃস্বর নামে একটি সাহিত্য পত্রিকা সম্পাদনা করেছেন। পৃথিবীর পাতা উল্টায়, বাম থেকে ডানে যায়, একসময় ডান থেকে বামেও চলে আসে। কিন্তু নতুন প্রেম আর পেল মেঘমালা কবি শাহীন হাসানকে যাপিত জীবনে নয়, কবিতার গানের শরীরে সীমাবদ্ধ থেকে যায়। হয়তো তার আত্মিক জীবনকে অলঙ্কৃত রাখতে সৃষ্টিকে মুখরিত রাখতে গিয়ে ঈশ্বরের এই আচরণ। তার কবিতা ও গানের কথামালা বরাবরই প্রমাণ করে সাহিত্য মানুষের জীবনে শুধুমাত্র শিল্প নয়, আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার শক্তি। কবি শাহীন হাসান তার জোনাকি কবিতায় নিজেকে তুলে ধরেছেন শব্দশৈলী ও ভাষা বিন্যাসের অলঙ্করণে। অন্ধকার আবৃত্তি করতে করতে আলোকটুকু বের হলো, যেমন ঝোপঝাড়ের ভেতর থেকে হঠাৎ বের হয়ে আসে জোনাকি। জীবনকে দণ্ড দিয়েছে যে বিধাতা, তাকে দণ্ডিত করি না। তার সাথে যুদ্ধ নেই, সৌহার্দ্য নেই, শান্তির প্রস্তাব না, অসুবিধা তো নেই, অভিযোগহীন নিরিবিলি পার করছি সময়। যদিও হাস্যকর মধুপীড়ন যে জন্ম দিয়েছে উপহার, তাকে রেখেই হে পৃথিবী তোমার দূরত্বে দাঁড়াবো, নিঃশব্দে বাড়াবো পা, অন্ধকার আবৃত্তি করতে করতে। যেমন ঝোপঝাড়ের মধ্যে থেকে হঠাৎ উধাও হয়ে যায় জোনাকি। সত্যি কথা বলতে ডক্টর জাকারিয়ার সাথে আমার প্রথম পরিচয় হয় শব্দকুঞ্জের প্রথম সংখ্যায়। উনি একটা লেখা লিখেন, সেটার মাধ্যমে। তো লেখাটা পড়ার পর থেকে আমার আসলে তার কাজ সম্পর্কে একটা প্রাথমিক একটা ধারণা হয়, কিন্তু হঠাৎ তার লেখাটা পড়ার পরে আসলে তাকে জানার খুব কৌতূহল হতে থাকে। তো আমাদের জীবনটা এখন খুব ছোট ইন্টারনেটের মাধ্যমে, তো ইন্টারনেটে তার নামটা দিতেই দেখি যে তার ছবি সহ তার সম্পূর্ণ কাজের সব বর্ণনা চলে আসছে। তো এটা দেখে আমার কাছে মনে হয় যে আমাদের দেশের এবং সব থেকে মজার বিষয় হচ্ছে যে রাজশাহীর নওগাঁর মতো এরকম একটা সাধারণ পরিবেশ থেকে উঠে আসা একজন মানুষ এরকম আন্তর্জাতিক পর্যায়ে এসে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং
ফেডারেল ক্রস অফ মেরিট ও হারাল্ড জোন্স মেডেলের মতো এত মর্যাদাপূর্ণ স্বীকৃতি সে অর্জন করেছেন, আমি খুবই বিস্মিত হই এটাতে। সব থেকে মানে আমার কাছে যে জিনিসটা আরো বেশি কৌতূহল লাগছে সেটা হচ্ছে যে উনি যে পথটা পাড়ি দিয়েছেন সেটা আসলে শুধু যে একটা ব্যক্তিগত সাফল্যের গল্প তা না। আমার কাছে মনে হয় যে এটা তার কাছ থেকে আমরা একটা প্রেরণাও পাই যে এরকম সাধারণ পরিবেশ থেকে এসে আমরা আন্তর্জাতিকভাবে আমরা এরকম একটা পর্যায়ে উঠতে পারি। এবং আমার কাছে মনে হয়েছে তার জীবনযাত্রা বা সে যে ভাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছেন এটা থেকে আমার কাছে মনে হয় যে জীবনে সীমাবদ্ধ থাকবে, কিন্তু যদি আমাদের ইচ্ছা শক্তি দৃঢ় হয় এবং আমরা যদি কঠোর পরিশ্রমী হই, সেই সাথে যদি আমাদের সঠিক দিক নির্দেশনা থাকে, আমার কাছে মনে হয় যে এটা খুব মানে সোজা হয়ে যায় সফল হওয়াটা। তো এইটাই আমি আসলে ওনার কাছ থেকে আমি জানতে পারি। আনিস ভাইয়া এই শব্দকুঞ্জের দ্বিতীয় সংখ্যাতে উনি আমাকে এই বিশাল বড় দায়িত্বটা আমাকে দেন যে তার একটা সাক্ষাৎকার নিতে হবে। তো প্রথমে আসলে যে আমি বলি যে না ভাই এটা পারবো না, এত বড় মাপের মানুষ, তার সাক্ষাৎকার নেওয়া আমার পক্ষে সম্ভব না। ভাইয়া আমাকে খুব সাহস দেয় যে না পারবা। তো ওনার সাথে কথা বলে আমার কাছে মনে হচ্ছে যে এটা মানে একটা খুব সুবর্ণ সুযোগ যে ব্যক্তি জাকারিয়াকে জানা এবং সে যে আন্তর্জাতিকভাবে কাজ করতেছে সেগুলোর অভিজ্ঞতা নেওয়া এবং তার সে কিভাবে করে চিন্তা করে যে একজন ফিজিসিস্ট সে কিভাবে করে এই জিনিস তার জ্ঞানটাকে কিভাবে করে মেডিকেল সায়েন্সে সে ব্যবহার করছে এটা আমি জানতে পেরেছি এবং আমি চেষ্টা করছি যে আমার সাক্ষাৎকারের মাধ্যমে যেন পাঠক এগুলো জানতে পারে। আরেকটা বিষয় যে উনি আলোর ভুবন ট্রাস্ট নামে একটা ট্রাস্ট বাংলাদেশে খুলেছেন, যেটার মাধ্যমে উনি 3টা জিনিসের উপরে নিয়ে কাজ করেন। একটা হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানি। তো ওনার কাজের ধরনটাও আমি বোঝার চেষ্টা করেছি সাক্ষাৎকারটার মাধ্যমে। তো পরিশেষে আমি এটা বলতে চাই যে সাক্ষাৎকারটা শুধু যে একজন ব্যক্তিকে জানা তা না, তার মাধ্যমে এবং মানে তার এই অভিজ্ঞতাগুলোর মাধ্যমে একটা বৃহত্তর দৃষ্টিভঙ্গি এবং অনুপ্রেরণা আমি খুব চেষ্টা করছি আমার এই সাক্ষাৎকারটার মাধ্যমে আপনাদের সবার কাছে তুলে ধরার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে। এই কবিতার নাম হলো বদ মেজাজি লাল মোরগ। কি এক মায়াবী দুঃসময়, বিস্তীর্ণ দুঃসময়, আমাদের মতো পিঁপড়াও দ্রুত ছাড়ছে শহর, বন্দর আর উপত্যকা ছেড়ে উচ্চ স্বরে গান গেয়ে চলে যাচ্ছে কাজের বুয়ার সীমা ছাপোষা ইন্দ্রজিৎ। ঘুম ভাঙলে আয়নায় নিজেকে দেখি, নিজেই নিজের চুপসে যাওয়া নিতম্ব দেখি, উলঙ্গ দাঁড়িয়ে থাকি আকাশের দিকে, আমার বিধ্বস্ত অঙ্গ দেখে ঈশ্বর ভয় পায়। আয়নায় বারবার দেখি, কান্না শুনি, কান্না করি। কি একটা বিচ্ছিরি ব্যাপার বলুন তো। পোষা জলহস্তিটি জিহ্বা দিয়ে চেটে পুটে মুছে দিল হাতের সমস্ত ভাগ্যরেখা। আমি এখন ভাগ্যহীন অবান্তর এক নষ্ট কুকুর। একজন স্বাস্থ্যমন্ত্রী কোন প্রকার রাগ ঢাক না রেখে বলে দিলেন আমি নাকি অবিকল ইঁদুর ছাড়ার মতো দেখতে। কি দুর্ভোগ আর দুর্ভাগ্য আমাদের। কিছু বদমেজাজি লাল মোরগ রক্তাক্ত ঠোঁট নিয়ে রাস্তায় নেমেছে, তাদের তুলতুলে বাচ্চাদের রক্ষা করবে। আমাদের আর কবে বোধগম্য হবে? কবে শিখতে পারবো রাজনীতির ব্যাকরণ, রাজনৈতিক সঙ্গম? আমরা কি আর কখনো জানতে পারবো 25শে মার্চের ভয়ানক রাতের লাল মোরগের রক্তাক্ত দেহ কেন পড়েছিল আহত লাল বাগানে?
জানতে পারবো কি কোনো কালে। ধন্যবাদ। ধন্যবাদ সাদুল্লাহ মাসুদ ভাই আপনাকে এত সুন্দর আবৃত্তির জন্য, সত্যি চমৎকার হয়েছে। উপস্থিত সবাইকে অনুরোধ করছি, আমরা এখন একটা ছোট চা বিরতি নিব। সাথে থাকবে বাচ্চাদের জন্য কেক, সিঙ্গারা, এই টাইপের 30 মিনিটের জন্য। এর মাঝে আমরা নিজেদের মধ্যে একটা আলাপ আলোচনা সেরে নিব। আর আমাদের জন্য সিঙ্গারা বানিয়ে নিয়ে আসছেন সাথী আপু। সাথী আপুর জন্য অনেক ভালোবাসা। তাহলে শুরু করি আমরা আমাদের বিরতির পার্টটুকু। আর চা বিরতির জন্য আমরা উপরে চলে যাব ক্যান্টিনে। Lucas, que tal? Lucas! বিরিয়ানি কয়টার দিকে ভাই দিবেন? কি ব্যাপার? আরে কিন্তু যেগুলো যে আচ্ছা হইছে সত্যি অনেক হাজার অনেক কাঁচা ব্যাগ আমরা বলতে কনটেক্সট রিলেট করতে পারবেন না। সালাম সবাইকে, আন্তরিক শুভেচ্ছা। এটা অত্যন্ত আনন্দের বিষয় যে মানে এই মিউনিকে বিশেষ করে আনিস ভাইয়ের অবদান বলে শেষ করা যাবে না, যে আমাদের বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতির আকাশ যে সময়টা মানে কি বলবো যে শ্রাবণের ঘন কালো মেঘে আচ্ছন্ন, সেই সময় আনিস ভাই এরকম একটা উদ্যোগ নিলেন যে অত্যন্ত ক্ষীয়মান হলেও মানে এটা আমাদের কাছে মানে আমরা যারা বাংলা ভাষার সাহিত্যপ্রেমী মানুষজন আছি, মানে বাঙালির যে এই যে একটা আবেগ, সেই আবেগটাকে মানে অত্যন্ত ক্ষীণ হলেও জাগ্রত করার চেষ্টা করেছেন এবং আশা করি ভবিষ্যতে এটা আরো প্রখর হবে। তো আনিস ভাই সহ এই শব্দপুঞ্জের সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত, যাদের ধ্যান ধারণা ও আত্মবিশ্বাসের ফসল, এই ফসলের অংশীদারি আজকে আমরা সবাই হতে যাচ্ছি, সেই সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ধন্যবাদ। এবারের সংখ্যায় যে বিষয়টা নিয়ে আনিস ভাই লেখালেখির বিষয়টা যেটা বললেন যে আপনাকে এ জানা আমার ফুরাবে না, এটা অত্যন্ত মানে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখলে এটা অত্যন্ত গভীর একটা বিষয়। মানে শুনতে অনেকটা সহজ শোনা গেল, মানে মূল জিনিসটা আসে যে আমি কি, এই আমিকে যদি যাই, জামার পরে আছে আমার এই যে দেহটা, এই শরীরটাও তো আমি না, কারণ শরীরটাকে আমি দেখছি, উপভোগ করছি, সুতরাং এই শরীরটা আমি না। তো এইভাবে গভীরে যেতে যেতে উপনিষদ আমাদেরকে এই দেহটাকে 5টা ভাগে ভাগ করেছেন। পঞ্চকোষ যেটা বলা হয়, যেটা হচ্ছে অন্নময় কোষ। অন্নময় কোষ মানে এই দেহটা। মনোময় কোষ, সে মন। তারপর প্রাণময় কোষ, প্রাণ হচ্ছে এই যে শ্বাস নিঃশ্বাস নিচ্ছি। প্রাণ অনেক সময় ভালো থাকে, সুস্থ থাকে, আবার অনেক সময় অসুখ বিসুখ রোগ হয়, অসুস্থ হই। সুতরাং প্রাণটাও ক্রমাগত পরিবর্তনশীল, কিন্তু আমিও পরিবর্তনীয়। এবার আসি 4র্থ অধ্যায়, বিজ্ঞানময় কোষ। বিজ্ঞানময় কোষটা হচ্ছে আমাদের বুদ্ধি। বুদ্ধিতে আমরা অনেক সময় এটা করবো না, সেটা করবো, এইভাবে করবো না, সেভাবে করবো, এটা আমাদের বুদ্ধি। সেইটাও আমি না। এবং ফাইনালি যেটা আসে সেটা হচ্ছে আনন্দময় কোষ। আমরা যাই কিছু করি আমরা তার থেকে কিছু আনন্দ পেতে চাই, কিন্তু সেই আনন্দটা উপভোগ করে কে? এই আমি উপভোগ করে। সুতরাং আনন্দটাও কিন্তু একটা দৃশ্য, একটা সুমি আপুকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই এই শব্দপুঞ্জ শিশুটিকে যারা জন্ম দিয়েছেন এবং পায়ে পায়ে করে 2য় সংখ্যা পর্যন্ত নিয়ে এসেছেন।
আমি আশা করি এই শব্দপুঞ্জ হাজার হাজার সংখ্যায় পৌঁছে যাবে এবং আমাদের সবাইকে এভাবে মুগ্ধ করতে থাকবে। আবৃত্তি করছি বলা না বলা। ভালোবেসে তোকে বলা হয়নি ভালোবাসি, রোজ ঘুম থেকে উঠে একটা মস্ত নিঃশ্বাস আর একটা ব্যাকুল হৃদয়ের ক্ষীণ আশা ভরা প্রস্তুতি। তোকে ভালোবাসি রে, কথাটা আজ বুঝি তোকে বলেই দিই। এই মানুষের শহরের পিচঢালা রাস্তায় ছোট্ট বালিকাদের ফুলের মালা হাতে চিৎকার, আর ভিখারীদের হাহাকারের মাঝেও একটা তৃষ্ণার্ত হৃদয়, মনে একটু ক্ষীণ আশা আর একটু ঠোঁট নড়ে ওঠা। আজ বুঝি তোকে বলে দিই, বিশাল মাঠে যখন শত বন্ধুদের দ্বিগুণ খানা চোখ তোর দিকে তাকিয়ে, কখনো কি দেখেছিস একটা ব্যর্থ মানুষের গ্লানি, একটা অপূর্ণের কান্না? আমি দেখেছি আমার নিকশ কালো ছায়ায়। তুমি বেঁচে আছি একটু ক্ষীণ আশায়। আজ বুঝি তোকে বলে দিই, সব কাজ শেষে যখন আমার ঘরে ফেরা, তোকে চোখে হারানো, আমি চিৎকার করে বলি ভালোবাসি ভালোবাসি। কই পাশে তুমি নেই তো? সাদা আর কালো থেকে রংধনু হয়, ভালো আর মন্দ বিষে একাকার হয় কখনো? ছোট আর বড় বিষে বিশালতা হয় কি? এসব আবল তাবল না হয় আজ বাদিনি। আজ না হয় বেঁচে থাকি আমি আর আমার ছোট্ট আশা। সারাটা রাত তোকে ভাবি, তোর ভাবনায় বাজি। আমার প্রতিটা নিঃশ্বাসে তো শুধু একটাই চাওয়া, আজ বুঝি তোকে বলে দিই। নারায়ণ নমস্কৃত নমশ্চৈত নরোত্তম দেবী সরস্বতী বেশমতত জয়মুদিরায়। বিসমিল্লাহির রহমানির রহিম। এই কথার বাংলা অনুবাদ কি হতে পারে আপনারা ভাবতে থাকেন আর আমি বলতে থাকি, সেটা বুঝবার নয়, অনুভব করবার। অষ্টাদশ পুরাণে শ্রেষ্ঠ বচনদ্বয় পরোপকার পুণ্যায় পাপায় করো। মহাভারতে লেখা আছে, কথাটার বাংলা হচ্ছে সবার উপরে আমি সত্য, তার উপরে। মহাভারতে একটা বিরাট রকমের ভুল আছে, সেটা আজকে পর্যন্ত কেউ ধরতে পারেনি, শুধু আমি ধরেছি। আমার কথা যখন শেষ হবে তখন বলে 4 জন নবচারীর ভিতরে 1 জন মহিলা, চাঁদের বিপরীতে গিয়ে তারা পৃথিবীর একটা ছবি তুলেছে। আমি শুধু একটাই দেখেছি, নিশ্চয়ই এর ভিতরে ভিডিও আমি কিছু আপনার দেখে ফেলেছি। মানে দুর্দান্ত, এত সুন্দর আমাদের গ্রহ পৃথিবী। আমার মনে হয় আমাদের সব মানুষের একবার চাঁদে যাওয়া দরকার, যাতে আমরা পুরো পৃথিবীটা দেখতে পারি। তাহলে বুঝতে পারতাম সেই জিনিসটা দেখতে কত সুন্দর। এখন যেহেতু আমার বিষয় হচ্ছে সাম্প্রদায়িকতা, যাতে যারা তৈরি করছে তাদেরকে আরো বেশি ঠকানো যায়। আমি খুব চালাক, আমি বেশি দাম দিয়ে কিনি না, যাতে তারা ন্যায্য মূল্য থেকে তাদেরকে বঞ্চিত করা যায়, আমার লাভ হয়। তো আমি ভেবে দেখলাম আমার জন্য হালাল বা আমার জন্য স্বাস্থ্যকর, সেটা আর্থিক এবং মানসিক দুদিক থেকে আমি যত সস্তায় সেটা পেতে পারি। দূর থেকে দেখলে পৃথিবীটা এত সুন্দর, আর যখন আমি নিজের ঘরে ঢুকি তখন আমার নিজের ঘরটাকে এমন করে বানাতে চাই যে এই ঘরের সিমেন্ট, ইট, বালি, পাথর, কাঠ যা কিছু আছে, তার শ্রমিক যারা কাজ করেছে তারা যেন হালাল হয়। মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল মানে হচ্ছে বুলবুল, ভালো কিছু, শুভ কিছু করা, সেটা করা যাবে না। তো আমি শুরু করেছিলাম মহাভারতের শ্লোক দিয়ে। মহাভারতের যে ওম নারায়ণ, আর এর অর্থ আপনারা নিশ্চয়ই আমার চেয়ে ভালো জানেন। অর্থটা হচ্ছে যে সৃষ্টিকর্তা
মহাপুরুষ মহাপ্রভু তার নামে তাদের প্রতি শ্রদ্ধা রেখে স্মরণ করছি। আরও কথা আছে। আর মুসলমানরা যেটা বলে বিসমিল্লাহির রহমানির রহিম, সেটা হচ্ছে পরম করুণাময় এর নামে শুরু করছি। তো আমার মনে হয় তারা দুজন এক ব্যক্তি। যে 18তম অধ্যায় মহাভারতে আছে, পরোপকার পুণ্যায়ক পাপ ও পরপীড়ন, মানে পরের উপকার করার নাম হচ্ছে পুণ্য, আর পরের অনিষ্ট চিন্তা করার নাম হচ্ছে পাপ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনার সবাইকে ধন্যবাদ সবাইকে এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করার জন্য আনিস ভাইকে আমি সকল কলাকুশলীদেরকে ধন্যবাদ জানাই। আমি আবৃত্তি করব আজকে মিতালি মুখোপাধ্যায়ের ডিভোর্স শিশু। কোর্ট ঠিক করে দেয় অধিকার দুজনের, তাই ওই শিশুটি মার বাড়ি থেকে কাঁধে ব্যাগ নিয়ে বাবার বাড়ি যায় প্রতিশোধ। এটাই দাবি মা বাবার। দুজনেই তৈরি করেছে শিশু, এক হয়ে এক বিছানায়। যেমন গল্প করেছে নুহাস, মার বাড়ি থেকে বাবার বাড়ির অনন্ত পথ, শিশুর রক্তাক্ত পাঁজর। ঢাকা থাকে দামি পোশাক, ল্যাপটপ, ইলেকট্রনিক্স, খেলা। ভালোবাসা কেনে বাবা মা, সন্তান একটা। মানচিত্রে সেরকমই 1 ফুটফুটে সন্তান, তার দুজন সাবালক অভিভাবক। কাশ্মীর সেই অভাগা শিশুটির নাম। তো ভ্রমণ কাহিনীতে আমি আসলে কিছু কিছু জিনিস আমি লিখছি। তার মধ্যে যেমন আমি কিভাবে প্যারিসে গিয়ে প্যারিসের ট্র্যাডিশনাল খাবার বাদ দিয়ে আমি কেন বিরিয়ানি খেলাম, তারপরে পান কেন খেলাম, তারপরে আমি কেমন আইফেল টাওয়ার দেখলাম, সবকিছু মিলিয়ে। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, যখন কোনো একটা জায়গা থেকে আমি ঘুরে চলে আসি, ওই জায়গার প্রতি যে একটা অন্যরকম একটা অনুভূতি, তো সেটাই আমি আমার লেখা শেষে লিখছি। আমি সেটাই থেকে একটু পড়ে শুনেছি। সেদিন রাতে হোটেলে ফিরেও ঘুম আসছিল না। জানালা খুলে বসেছিলাম। বাইরে শহরের আলো, নিচে গাড়ির শব্দ, দূরে কোথাও বৃষ্টির গন্ধ। ঘড়ির কাঁটা একটার পর একটা ঘুরছে, কিন্তু আমার মনে হচ্ছিল সময় থেমে আছে সেই টাওয়ারের আলোয়। জানালার বাইরে শহরের আলো, নিচে রাস্তায় গাড়ির শব্দ, আর আমার ভেতরে অদ্ভুত এক শূন্যতা, যেন কিছু পেয়ে আবার হারিয়ে ফেলেছি। প্যারিসের সেই রাতে আমি বুঝেছিলাম, ভালোবাসা কখনো কখনো জায়গার প্রতিও জন্ম নিতে পারে। টাওয়ারের আলো নিভে গেলেও তার প্রতিফলন থেকে যায় মনে, যেমন থেকে যায় কারো চলে যাওয়ার পরও তার উপস্থিতি। প্যারিস আমাকে কিছুই দেয়নি, কিন্তু আমার অনেক কিছু কেড়ে নিয়েছে। আমার নিঃশব্দতা, আমার অবাক হওয়া, আর আমার হৃদয়ের এক টুকরো অন্ধকার। ধন্যবাদ। সবাইকে অনেক ধন্যবাদ। দেশের বাইরে এসে পত্রিকা বের করে খুব সহজ ব্যাপার না, তা আমরা সেটা অনেক বছর পর করতে পেরেছি। তো অনেক লেখক আমাদের মাঝখানে এসেছে, আর শব্দপুঞ্জকে আমি অনেকটা লেখক তৈরির কারখানা হিসেবেও ভাবি। এবং এর আগের সংখ্যাতে অনেক লিখেছেন যারা আগে কখনো লিখিনি। মুশিরের লেখাটা আমি পড়লাম, তো মুশির এর আগে কখনো গল্প লিখিনি, এটা ছিল তার প্রথম গল্প। এবং তাকে মানে শব্দপুঞ্জ তাকে তৈরি করতে পেরেছে বা তাকে লিখতে বাধ্য করেছে, এটা একটা গর্বের বিষয় আর কি। তো মশিউর রহমানের মানে গল্পটা খুব সুন্দর, পরবাস্তব হলেও বাস্তবতা জড়িয়ে এক গল্প। মৃত্যুর পরও দেশ ও মাটির প্রতি অনুভবের গল্প। আমি একটা অংশ পড়ে শোনাচ্ছি আর কি। তার লাশ যখন নদীতে পড়েছিল, সন্তানদের হাওমাও কান্না আজও তার কানে বাজে। যেমনি নদীর পানি লাল হয়ে গিয়েছিল রক্তে, তেমনি আকাশ বাকাশ
বাতাস কেঁদে উঠেছিল স্বজনদের আর্তনাদে। একটি ডিঙি নৌকায় উঠানো হয়েছিল তাকে, আষাঢ়ের বৃষ্টির টৌচম্বুর পানিতে কবর দিতে তাকে স্বজনদের বেশ কষ্টই হয়েছিল। অবশেষে তাকে একটি উঁচু স্থানে কবর দেওয়া হয়। হঠাৎ মনে হলো বৃষ্টি ভালোবাসতে বলে কি আষাঢ় মাসে তার মৃত্যু হয়েছিল? একজন মৃত মানুষ কবরের শুয়ে সেটা ভাবছেন। তার কবরে নতুন করে মাটি কেন পড়ছে সেটি বুঝতে পারছেন না। মানুষের ফিসফিস শব্দও শুনতে পেলেন। কি যেন বলছে কবরটা ঠিক করতে হবে। এতটাই অযত্নে পড়েছিল, এটা যে কবর বোঝার উপায় ছিল না। কিন্তু এতদিন পর কবর করে ঠিক করতে হবে। হঠাৎ শুনলেন সেজো ছেলের গলা, বলছে কাজ তাড়াতাড়ি শেষ করতে হবে। স্বাধীনতা রজত জয়ন্তী উপলক্ষে নাকি রাষ্ট্র ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে কবরে। তিনি একজন শহীদ, দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন। 25 বছর এই অন্ধকার প্রকোষ্ঠে শুয়ে আছেন তিনি। মনে মনে ভাবলেন কত দ্রুতই না চলে যায় সময়। মাঝে মাঝে তার সন্তানরা তাদের পরিবার পরিজন নিয়ে কবরের পাশে আসে। তিনি টের পান আর ভালো লাগে। তবে আজ একটু বেশি ভালো লাগছে এই ভেবে যে এতদিন পর রাষ্ট্র তাকে মনে রেখেছে, মনে করেছে। এতদিন তিনি অপেক্ষায় করে গেছেন কোনো একদিন রাষ্ট্রে কেউ আসবে, দেশের পতাকা তার কবরে জড়িয়ে তার কবরে ফুল দিয়ে স্যালুট জানাবে। তো সেটা আজ অবধি হয়ে ওঠেনি। স্বাধীনতার রজত জয়ন্তী কেটে গেল, কেউ এলো না। মনের অজান্তই সুনীল গঙ্গোপাধ্যায় সেই কবিতা মনে পড়ে গেল। কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। আর এলো না। 25 বছর অপেক্ষা করেছি। তবে তার বৈষ্ণবী কথা রেখেছেন, বা তার স্ত্রী কথা রেখেছেন, পাশে শুয়েছেন, এটি সান্ত্বনা। আমি আবারও কাঁপতেছে আমার বলার জন্য। তুমি আর আমি একের গতবারের মতো আনিস ভাই এবার আমাকে বললেন যে পত্রিকা থেকে সব আনিস ভাই দোষ না? পত্রিকা থেকে আপনাদেরকে কিছু পড়ে শোনাতে। পত্রিকাটা হাতে নিয়ে আমার মনে হলো যেহেতু ভাইয়া আমাকে এই কষ্টটা দিচ্ছে, তো ভাইয়ার গল্পটাকে একটু এক্সপোজ করি আপনাদের কাছে। কিন্তু এক্সপোজের থেকেও আমার কাছে মনে হয় যে ভাইয়ার লেখাটার মধ্যে একটা আলাদা অনুভূতি আছে। এটা আমি সবসময় বলি যে লেখক যে অনুভূতি নিয়ে লিখে এবং যে গল্পটা পড়ে, অনুভূতি দুইটার সবসময় আলাদা হয়। তো ভাই, আমি আশা করবো যে আমি ভাইয়া যে অনুভূতি নিয়ে লিখছে আমি ঠিক সেই অনুভূতি দিয়ে আমি হয়তো বা পড়তে পারবো। ভাইয়া যদি কোনো ভুল হয় আবারও ক্ষমা করে দিয়ে আমাকে। খড়খড় কাশির আওয়াজ শোনা গেল পুরে ঘরের ভেতরে, কিন্তু আমরা ডাক দেওয়ার পরও ঘর থেকে কেউ বেরিয়ে এলো না। একটু ইতস্তত করে আমরা নিজেরাই ঢুকলাম ভিতরে। দেখলাম একজন বয়োবৃদ্ধ শীর্ণকায় লোক তেল চিটচিটে কাঁথা গায়ে শুয়ে আছে ঘরের কোণার একটি চৌকিতে। পায়ের শব্দ শুনে অনেক কষ্টে পাশ ফিরে জিজ্ঞাসা দৃষ্টি নিয়ে তাকালেন লোকটি। শহরের পোশাকে আমাদের দেখে একটু সমীহের ভাব ফুটে উঠলো তার চেহারায়। সোহেল পাশের গ্রামের ছেলে, তাই তাকেই এগিয়ে দিলাম সামনে। আমরা পাশের গ্রাম রতনদিয়া থেকে এসেছি। রতনদিয়ার নাম শুনেই চমকে উঠলেন বৃদ্ধ। তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠলেও উৎকণ্ঠার মেঘ এনে নিভিয়ে দিল সে ঔজ্জ্বল্য। কালকে তো পূর্ণিমা ছিল, বালুর তো অসুখের রায়, খারাপ কিছু হইছে বলেই উঠে বসবার চেষ্টা করলেন। মইন দ্রুত এগিয়ে গিয়ে তাকে বসতে সাহায্য করলো। এর মাঝে উত্তর দিল সোহেল, না বালু ভালো আছে, আমাদের বাড়িতে কাজ করে, আজও কাজ করেছে। বেশি পাগলামি করছে পোলাটা, আমি বুড়া মানুষ, কি করি কন? না না, বেশি আর কি, প্রতিবারের মতোই। তাইলে আপনারা আইছেন কেন, কি হয়েছে বলে প্রশ্নবিদ্ধ চোখে আমাদের দিকে তাকালেন বৃদ্ধ। তার চেহারার উৎকণ্ঠা আরো বেড়ে উঠল। কাশি শুরু হলো তাতে। এতে তার শীর্ণ শরীর কেঁপে উঠল। মইন পানির মগটা এগিয়ে দিল। সে পানি মুখে দিয়ে কিছুটা শান্ত হলেন। এবার এগিয়ে গেলাম আমি। আমরা বালুর অসুখ সম্পর্কে জানতে এসেছি। ও এমন করে চিৎকার করে কেন বলতে পারবেন? এটা কেমনে কমু বাবারা, আমরা মুখ্য সূক্ষ্ম গরিব মানুষ,
আমাকে রোগ বালায় থাকবো না তো কাকও থাকবো। ওর মা তো আপনার আপন বোন, তাই না? আমার বোন, বড় আদরের বোন। বিয়ার পরই বালুরের পেটে রাখা জামাইটা মইরা গেল। বোনরে কইলাম চইলা আয় আমার এখানে, আইলো না। জামাইয়ের ভিটামাটি কামড়ায় পড়া রইল। ভিটামাটি থাকলে কি আইব, খাওয়ান দেবো কেডা? সারা রাত পরের বাড়িতে ধান বাঁধত। বালুকে দেখাশোনা করতো কে? আমি এখানে থামতেছি। আশা করি আপনারা ম্যাগাজিন থেকে ভাইয়ার গল্পের বাকি অংশটুকু পড়বেন এবং আপনারা খুব উপভোগ করবেন। ধন্যবাদ। আশা করি আপনি ভালো লেগেছে আমাদের অনুষ্ঠান। তো আমার অনুষ্ঠানটা শেষ করার আগে আমাকে একটা ছোট্ট একটা কৌতুক বলতে হয়। কৌতুকটা হচ্ছে, এক জায়গায় টেবিল টেনিস খেলা হচ্ছে, দুজনই প্রচন্ড তুখোর খেলোয়াড়। টেনিস বল নিয়ে চলছে 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 বিজেপি চলছে। তো অনেক দর্শক এসছে, একজন ঢাকায় ভদ্রলোক আসছে। তো তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা ভাই আপনি খেলাটা দেখলেন, আপনার মন্তব্য কি? আপনি সবাইকে ধন্যবাদ জানাবেন? উনি বলেন যে না, আমি কি ধন্যবাদ জানাবো, আমি ধন্যবাদ জানাই মুরগিটারে যে এই ডিমটা আসছে, এত বাড়াবাড়ি করে ভাঙে না। যে মুরগিটা ডিম পারলো, এত ধাক্কা করতে করতে ডিমটা ভাঙলো না। এখন আমি আমাদের এই জার্মান ভদ্রলোক যে বসে আছেন, উনি তো আসলে কিছুই বলছেন না। আমার বউ বসেছিল, ও বোধহয় কিছু বলতে গেছে। এদেরকেও ধন্যবাদ জানাতে হবে। তার অর্থ হচ্ছে আমরা যেগুলো করছি তার একটা আন্তরিক ভ্যালু আছে, না মানে এই ভদ্রলোক উনি বসে থাকবে না। সেজন্য Jakob, dass Sie da hier sitzen, ohne was zu verstanden haben, das finde ich wunderschön. Also ich denke, wir haben was Gutes und deswegen sind Sie auch fair geblieben. Also vielen Dank. ব্যক্তিগত কিছু দু একটা কথা যদি আমাদের সঙ্গে শেয়ার করেন। Wenn Sie uns was sagen wollen. Nein. উশি নাই এখন, কিন্তু বিরুদ্ধে চলে যায় নাই। কারণ উশি মনে হলো যে কাউসারকে এই গাছা লাগাতো, তো সেখানে বীজই আনার কথা ছিল, গাছের বীজ। আর কি বলে কুমড়ার বীজ, যেগুলো বীজ, ওটা তো ভুলে গেছে, এখন বাসায় এসে নিয়ে আসে। যাই হোক, তো সবাইকে অনেক ধন্যবাদ। আজকে অনেক ধন্যবাদ আপনি যে এত সুন্দর নিয়ে আসছেন। আর আমি ভাই আর ভালো দরকার, আপনার সবাই আসতে অনেক ধন্যবাদ। বিরিয়ানি খাওয়া ভালো হোক। বিরিয়ানি খেতে যাওয়ার আগে আমরা সবাই মিলে একটু কনভারসেশন করতে চাই। ওইটা ভুলে গেছি, আমি তো বলবো জানা কথা। আচ্ছা, তো আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আপনারা যদি সামনে আসেন, আমরা সবাই মিলে একটা ছবি তুলতে চাই। একটু আমাদের সঙ্গে রেখে দিলাম আর কি। লেবু পায় না